আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হেরার সাম্রাজ্যর সাময়িক বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ। পারস্য শাসনাধীন ইরাক এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কুরুশ কাবির খোরাস অথবা সাইরাস জুলকারনাইন খ্রিস্টপূর্ব আনুমানিক ৫৫৭ থেকে ৫২৫ হবে। এর সময় থেকেই পারস্য শাসন ব্যবস্থা চলে আসছিল। এই সময়ের মধ্যেই তাদের প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কিংবা সাহস কারোরই ছিল না। তারপর খ্রিস্টপূর্ব ৩২৬ অব্দে সেখানদার মাকতুনি পারস্য রাজ্যে প্রথম ধারাকে পরাজিত করে পারস্য শক্তিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলে। এর ফলে পারস্য সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো এবং সর্বত্র বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে যায়। ২৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিশৃঙ্খলা অবস্থা চলতে থাকে। সে সময় কাহতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করে ইরাকের এক শাস্য সমল সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করে। এদিকে আবার দেশ থেকে আদনানিগণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ লিপ্ত হয়। তারপর যুদ্ধে জয়লাভ করে তারা ফোরাত নদীর উপকূল ভাগের এক অংশে বসতি স্থাপন করে। অন্যদিকে ২২৬ ঈসাই সনে আরদশির যখন সাসানি সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে, তখন ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের গৌরব ও ক্ষমতা পুনরুদ্ধার হতে থাকে। আরদশির সাসানীয়দের সুশৃঙ্খল জাতিতে পরিণত করে এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী সাসানীদেরকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করে, সেই সাথে দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী আরবদের অধীনস্থ করে। এহীন অবস্থার পরিপ্রেক্ষিতে কোজায়া গোত্র সাম্রাজ্যের অভিমুখে গমন করে। পক্ষান্তরে হীরা আনবারের আরব বাসিন্দাগণ বশ্যতা শিকারের ব্যাপারে নমনীয়তা অবলম্বন করে। আরদশি সময়কালে হীরা বাগিয়াতুল ইরাক এবং উপদ্বীপবাসীদের রাবেই এবং মুজারি গোত্রসমূহের উপর জাজিমাতুল ওয়াজদাহার আধিপত্য ছিল। এর দ্বারা বোঝা যায় যে আরববাসীদের উপর আরদশির সরাসরি আধিপত্য বিস্তার করতে চায়নি। সে এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে আরবীয়দের উপর সরাসরি আধিপত্য বিস্তার কিংবা সীমান্ত এলাকা থেকে তাদের লুটতরাজ বন্ধ করা খুব একটা সহজ হবে না। সে প্রেক্ষিতে একটি বিকল্প ব্যবস্থা কথা সে চিন্তা করেছিল, এবং তা ছিল এই যে যদি তাদের গোত্র থেকে একজন শাসক নিযুক্ত করা হয়, তাহলে তার স্বগোত্রীয় লোকজন এবং আত্মীয় স্বজনদের পক্ষ থেকে সমর্থন ও সাহায্য সহযোগিতা পাওয়া সম্ভব হতে পারে। এর ফলে আরও যে একটি বিশেষ সুবিধা লাভের সম্ভাবনা ছিল, তা হচ্ছে প্রয়োজনে রোমীয়দের বিরুদ্ধে তাদের নিকট থেকে সাহায্য গ্রহণের সুযোগ থাকবে। উপরন্তু সাম্রাজ্যের রোম অভিমুখী আরব অধিপতিদের বিরুদ্ধে এই সকল আরব অধিপতিদের দাঁড় করিয়ে পরিস্থিতিকে কিছুটা অনুকূলে রাখা সম্ভব হতে পারে। এ প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে হীরার সম্রাটের নিকট পারস্য সৈন্যদের একটি করে ইউনিট সব সময়ের জন্য মজুদ রাখা হতো, যার দ্বারা মরুভূমিতে বসবাসকারী বেদুইন এবং বিদ্রোহীদের দমন করা অনেকটা সহজ হতো। লাখমিদের শাসন ২৬৮ ঈসাই সালের সময়সীমার মধ্যে জাজিমা মৃত্যুমুখে পতিত হয় এবং আমর বিন আদি বিন নাসর লাখমি তার স্থলাভিষিক্ত হয়। সে ছিল লাখম গোত্রের প্রথম শাসনকর্তা এবং সাপুর আরদশি সমসাময়িক। এরপর কোবাজ বিন ফিরুজের যুগ পর্যন্ত হেরার উপর লাখমিদের শাসন প্রতিষ্ঠা ছিল।
কোবাজের সময় মোজদাকের আবির্ভাব ঘটে। সে ছিল স্বাধীনচেতা নরপতি। কোবাজ এবং তার বহু প্রজা মোজদাকের পৃষ্ঠপোষকতা করেছিল। কোবাজ আবার হীরার সম্রাট মুনজির বিন মাসুদ সামায়ের নিকট এ মর্মে সংবাদ প্রেরণ করে যে সে যেন তার ধর্ম গ্রহণ করে নেয়। কিন্তু মুনজির ছিল কিছুটা আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি। প্রেরিত সংবাদে কোনো গুরুত্ব না দিয়ে সরাসরি তা প্রত্যাখ্যান করে। এর ফলে কোবাজ তাকে তার পদ থেকে অপসারণ করে তদস্থলে মোজদাকের এক শিষ্য হারিস বিন আমর বিন হাজর ফেন্দিকে সেখানকার দায়িত্বভার অর্পণ করে। কিসরা নৌশেরান শাসন। কোবাজের পর পারস্য রাজ্যের শাসনভার এসে পড়ে কিসরা নৌশেরওয়ান হাতে। ওই ধর্মের প্রতি তার মনে ছিল প্রবল ঘৃণা। সে মোজদাক এবং তার অনুসারীদের এক বড় দলকে হত্যা করেছিল। তারপর মুনজিরের প্রতি হীরার শাসনভার অর্পিত হয় এবং হারিস বিন আমরকে তার দরবারে আগমনের জন্য আহ্বান জানানো হয়। কিন্তু সে বনু কালব গোত্রের দিকে পলায়ন করে এবং সেখানেই বসবাস করতে থাকে। নোমান বিন মুনজিরের কাল পর্যন্ত মুনজির বিন মাসউদের পরবর্তী প্রজন্মের ওপর রাজ্য পরিচালনার দায়িত্ব অর্পিত হয়। আবার জায়েদ বিন আদি কিসরার নিকট নোমান বিন মুনজির সম্পর্কে মিথ্যা অভিযোগ করলে কিসরা রাগান্বিত হয়ে নোমানকে নিজ দরবারে তলব করে। নোমান গোপনে বনু সাইবান গোত্রের দলপতি হানি বিন মাসউদের নিকট গিয়ে নিজ পরিবারের সদস্যবৃন্দ এবং সহায় সম্পদ তার হেফাজতে রেখে কিসরার নিকট যায়। কিসরা তাকে জেলখানায় বন্দি রেখে এবং সেখানে তার মৃত্যু হয়। আরবের ইয়াস বাহিনীর বিজয়। এদিকে কিসরা নোমানকে কারাগারে বন্দী করার পর তার স্থানে ইয়াস বিন কাবিসা তাইকে হীরার শাসনকর্তা নিযুক্ত করে এবং হারি বিন মাসউদের নিকট থেকে নোমানের রক্ষিত আমানত তলব করার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন লোক হানিয়ে তলবি আমানত গ্রহণ করতে শুধু যে অস্বীকারই করল তাই নয়, যুদ্ধ ঘোষণা করে বসল। তারপর যা হওয়ার তাই হলো। ইয়াস নিজের সুসজ্জিত বাহিনী, কিসরার বাহিনী এবং মুরজবানের পুরো বাহিনী নিয়ে অগ্রসর হলো মোকাবিলা করার জন্য। জিকার নামক ময়দানে উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংগঠিত হয়। উক্ত যুদ্ধে বনু সাইবান বিজয়ী হয় এবং পারস্যবাসীগণ অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। ইতিহাসে এ যুদ্ধ অতীব গুরুত্বপূর্ণ এ কারণে যে অনারবীদের বিরুদ্ধে আরবদের এটাই ছিল প্রথম বিজয়। এ ঘটনা সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অল্প কিছুকাল পর। অবশ্য এ যুদ্ধের সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মাঝে কিছুটা মত পার্থক্য রয়েছে। হেরার ওপর ইয়াসের আধিপত্য লাভের অষ্টম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনেন। ইয়াসের পর কিসরা এক ফরাসিকে হীরার শাসনকর্তা নিযুক্ত করে। কিন্তু 632 ঈসাই সালে লাখমিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং মুনজির বিন মারুর নামক উক্ত গোত্রের এক ব্যক্তি শাসন কার্য পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে। কিন্তু এই দায়িত্ব পালনের সময়ানুক্রমে যখন অষ্টম মাস অতিক্রান্ত হয়েছিল, এমতাবস্থায় ইসলামের বিশ্ববিশ্রুত বীর কেশরী সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপচে পড়া প্রবহমান প্লাবনধারার অগ্রদূত হিসাবে হেরায় প্রবেশ করেন। শাম রাজ্যের শাসন। আমরা ইতিপূর্বে যে যুগ প্রসঙ্গে আলোচনা করেছিলাম, সে যুগে আরব গোত্রসমূহের মাঝে হিজরত করার প্রবণতা সৃষ্টি হয়েছিল। কোজায়া গোত্রের কয়েকটি শাখা শাম রাজ্যের সীমানা অতিক্রম করে সেখানে
বসতি স্থাপন করে। বনু সুলাইম বিন হুলওয়ানদের সাথে তাদের সম্পর্ক ছিল। বনু জাজাম বিন সুলাইম নামক যে গোত্রটি জাজামেহ নামে পরবর্তীকালে প্রসিদ্ধি লাভ করেছিল তা ছিল তাদেরই অন্তর্ভুক্ত। রোমিগণ কোজার যে শাখাকে আরব মরুভূমিতে যাযাবর কর্তৃক পরিচালিত লুটতরাজের কবল থেকে নিষ্কৃতি লাভ ও লুটতরাজ প্রতিহত করার উদ্দেশ্যে এবং ফরাসিদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নিজেদের পৃষ্ঠপোষক বানিয়েছিল। এতদুদ্দেশ্যে তাদের এক ব্যক্তির মাথায় রাজ্য শাসনের মুকুট পরিধান করাইয়াছিল। এরপর থেকে বেশ কিছুকাল যাবৎ তারই পরিচালনাধীন রাজ্যের শাসন কার্য পরিচালিত হতে থাকে। তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিল সম্রাট জিয়াদ বিন হাবুলাহ। ধারণা করা হয় যে জাজায়েমা গোত্র কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা দ্বিতীয় খ্রিস্টাব্দের পুরোটা জুড়েই বিদ্যমান ছিল। তারপর সে অঞ্চলে গোসানি গোত্রের বংশধরদের আগমনের বার্তা চলতে থাকে। এ প্রসঙ্গে এটা বলা বাহুল্য যে ইতিমধ্যে গাসানিগণ বনু জাজিমাকে পরাজিত করে তাদের ক্ষমতা ও সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিল। এমন পরিস্থিতিতে রোমিগণ গাসানি বংশের শাসককে শাম অঞ্চলের জন্য আরবিয়াদের সম্রাট হিসাবে স্বীকৃতি প্রদান করে। গাসানিদের রাজধানী ছিল দোমাতুল চান্দাল। রোমীয় কর্মকাণ্ডের পরিচালক হিসাবে শাম অঞ্চলে পর্যায়ক্রমে সে সময় পর্যন্ত তাদেরই রাজত্ব চলতে থাকে, যে পর্যন্ত ফারুকি খেলাফতের 13 হিজরিতে ইয়ারমুক যুদ্ধ সংঘটিত হয় এবং গাসানি বংশের শেষ শাসক জাবলা বিন আইয়াম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। যদিও তার অহংকারবোধ ইসলামী সাম্যকে বেশি দিন পর্যন্ত সহ্য করতে না পেরে তাকে ধর্ম থেকে বাধ্য করে। তো শ্রোতাবৃন্দরা, আজ এতটুকুই। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব হিজাজের নেতৃত্ব সম্পর্ক বিষয়াবলী নিয়ে। ইনশা আল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।